আমি একটু আসলে এত ঘটনা ঘটে, ঘটনার দিকে একটু পেছনে পড়ে যাওয়া ঘটনা, তবুও আপনাদের কাছ থেকে একটু, যেহেতু সম্প্রতি সময় খুব আলোচনা হলো, আপনাদের কাছ থেকে একটু কি পয়েন্ট বা সামারি শুনতে চাই। দুজনের কাছে একটাই একটু প্রশ্ন করতে চাই, যে এই যে জাতিসংঘ সফরে আমরা যা দেখলাম, মানে এখন তো সফরটা চলছে, একদম এয়ারপোর্টের যে ঘটনা আমরা দেখলাম, ডক্টর ইউনূস প্রোটোকলের সাথে বেশ শান শৌকতে বেরিয়ে গেলেন, অন্যদিকে ডিম খেলেন আক্তার, গালি খেলেন যারা, হেনস্থা হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অন্যদিকে জামাত ইসলামের নাইবে আমির, তাকেও দেখলাম স্বাগত জানিয়ে নিয়ে যাওয়া হলো। এই যে পুরো ঘটনাটা, এখানে নানান রকম বিশ্লেষণ হচ্ছে, কনসুলেটের ব্যর্থতা, ইন্টারিম সরকারের ব্যর্থতা বলা হচ্ছে, বিএনপির ব্যর্থতা, আবার অনেকের কৌশলও দেখছেন। আপনাদের কাছে, দুজনের কাছ থেকে আমি একটু সামারি হিসেবে জানতে চাই যে কার ভূমিকা বা যদি বলি কৌশল কেমন দেখছেন। জনাব জহিরুল আলম, আপনার কাছ থেকে শুরু করি। আম, আসলে এটা বা, আমি দুই দিক থেকেই দেখি। এই ঘটনায় লাভ ক্ষতির হিসেব যদি করেন রাজনৈতিকভাবে, প্রথম কথা হচ্ছে যে ডেফিনেটলি বিদেশে বাংলাদেশের যে রাজনীতি চর্চা হচ্ছে, এটি কোনোভাবেই আমাদের দেশকে এগিয়ে নিচ্ছে না, এবং এটা আমাদের জন্য অত্যন্ত ডিসগ্রেসফুল। গ্লোবালি আমাদের ইমেজের আরো অনেক বেশি এটা এই ধরনের কার্যক্রম ক্ষতিকারক, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু যদি আমাদের দেশের রাজনৈতিক হিসেব নিকেশের আঙ্গিকে আমরা দেখি, তাহলে মোটা দাগে তো এই আলোচনা হয়ে গেছে যে আপনি দেখেন যে এখানে এই বড় রাজনৈতিক দলগুলো, যে নেতৃবৃন্দ, ইনক্লুডিং এনসিপি নেতৃবৃন্দ যে সফরে গেলেন, সেখানে এয়ারপোর্টে তাদেরকে যেভাবে হেনস্থা করা হলো, এখানে কিন্তু তাদের লাভের চেয়ে আমি দেখি কিছুটা ক্ষতি হয়েছে। ক্ষতি হয়েছে এই কারণে বলবো যে তাদের সিকিউরিটি এবং ডিগনিটির প্রশ্নে কিন্তু এই জিনিসটা মোটেও মানানসই হয়নি। এত বড় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সেখানে এয়ারপোর্টে নামলেন, তাদেরকে ওয়েলকাম করার জন্য, তাদের প্রপার সিকিউরিটি এনশিওর করার জন্য। এটা কিন্তু শুধুমাত্র ইন্টারিম গভর্নমেন্টের ব্যর্থতা হিসেবে আমি দেখি না, আমি একই সঙ্গে তাদের রাজনৈতিক শক্তিরও একটা কিন্তু এখানে ব্যর্থতার পরিচয় তারা দিয়েছে। দেখেন, বিএনপির পক্ষ থেকেও কিন্তু সেখানে সেই টার্মিনালে কোনো লোকজন ছিল না, এবং তারা অন্যত্র ছিলেন। তার মানে দে ওয়ার নট অ্যাওয়্যার অফ অ্যাবাউট দিস অ্যারাইভাল। এখানে যেই টার্মিনালে তারা পৌঁছেছেন সেখানে তাদের উপস্থিতি ছিল না, এনসিপিরও ছিল না। অন্যদিকে আপনি জামাতের কথা বলেন, তারা যথেষ্ট প্রস্তুত ছিলেন, এবং সেখানে তাদেরকে ওয়েলকাম করে তাদের নেতাকে তারা মোটামুটি যত্নের সঙ্গে তারা তাকে নিয়ে উদ্ধার করতে পেরেছেন। কিন্তু যদি লাভের অঙ্কে আপনি দেখেন, লাভ কিছুটা হয়েছে এই অর্থে যে এই দলগুলো যেভাবে তারা যে হেনস্থার শিকার হয়েছেন, যে ধরনের অসম্মানের শিকার হয়েছেন, এটা কিন্তু যারা আওয়ামী লীগের বা যুবলীগের যে যে কর্মীরা বা নেতারা সেখানে উপস্থিত হয়ে এই ধরনের কাণ্ড ঘটিয়েছেন, এতে দেখা যাচ্ছে যে মেইনস্ট্রিম রাজনৈতিক দল একটা ভিকটিমহুড ন্যারেটিভ কিন্তু তৈরি হয়েছে, যে তাদেরকে এইভাবে অপমান করা হয়েছে। এটা কোনোভাবেই কাম্য নয়। বিদেশের মাটিতে তারা বিদেশে সফরে গেছেন, জাতিসংঘ সফরে গেছেন, তাদেরকে এভাবে মানে অপমানজনক বিহেভিয়ার করা, নিজের দেশের মানুষের রাজনৈতিক মানে বৈরিতার সুযোগ নিয়ে, এটা তারা ইন্টারন্যাশনালি এটা প্রজেক্ট করতে পারবে যে আওয়ামী লীগ দেশে আপনার অভ্যুত্থানকালীন সময়ে তারা যেই অনাচার অত্যাচার করেছে, মানুষের উপর যেভাবে নির্যাতন করেছে এবং যেই সব হত্যাকাণ্ড চালিয়েছে, সেই একই ধরনের এগ্রেসিভ আচরণ কিন্তু তারা কন্টিনিউ করছে। এটা তারা রাজনৈতিকভাবে বা দেশে এবং বিদেশে প্রচার করতে পারবে, এবং সেটা দেখেওছে মানুষ। কাজেই এটার কিন্তু একটা ইম্প্যাক্ট কিন্তু আমাদের ব্যাক ইন হোম এখানেও কিন্তু পড়েছে। দেখেন, আওয়ামী লীগের লোকরা সেখানে প্রতিবাদ বিক্ষোভ করছে, তাদেরকে নানাভাবে অসম্মানিত করার চেষ্টা করছে, কিন্তু একই সঙ্গে তারা এটাও কিন্তু মনে রাখতে হবে, তাদের ওইসব আচরণের কিন্তু খেসারত কিন্তু এখানে যারা আওয়ামী পরিবার আছে বা আওয়ামী সমর্থক আছে, বা যারা আওয়ামী লীগের সিম্পাথাইজার আছেন, সহানুভূতিশীল আছেন, তাদের উপর কিন্তু এই 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 কি বলে যে এই ধরনের প্রতিশোধ বলেন বা রেট্রিবিউশন বলেন বা এই ধরনের প্রেশার বলেন, সেই প্রেশারগুলো কিন্তু তাদেরকে সহ্য করতে হবে। আমার মনে হয় যে এটা দুদিক থেকে। এই যে প্রতিশোধ তো আসলে সহ্য করতে হচ্ছেও, আমরা দেখছি তাদের সমর্থক বা নেতারা যারা আছে তাদের বাড়িতে দেশে হামলার ঘটনা ঘটছে। এটিও আসলে কতটা যৌক্তিক, এটি শুনতে চাই আপনার কাছ থেকে। ন্যাশনাল ইন্টারন্যাশনাল ইম্প্যাক্টের কথা বলছেন আপনি, ইন্টারন্যাশনালি ধরেন কদিন ধরেই কথা যেটা হচ্ছে, বিশ্লেষকরা বলছেন যে এরকম ঘটনা তো ঘটেই, ডিম ছোড়া, অনেক সময় না, বোতল ছোড়া, শারমিন, একটা এমনকি জিনিস। জুতা ছোড়া, না, অবশ্যই এরকম। শারমিন, না, এখানে সরি, আপনি এটা ইন্টারন্যাশনাল নর্মসে ডেফিনেটলি প্রতিবাদ বিক্ষোভ খুবই অ্যাকসেপ্টেড একটা হয়তো নর্মস, ঠিক আছে। কিন্তু আপনি দেখেন, এটা কিন্তু কোনোভাবেই কিন্তু অ্যাকসেপ্টেবল ওয়ে না, যেভাবে বাংলাদেশের নিশ্চয়ই।
রাজনৈতিক প্রতিপক্ষ যেভাবে যে গালিগালাজ করেছে, যে ধরনের কুৎসিত কিছু শব্দ ব্যবহার করেছে, এটা কিন্তু একটা কালচারে পরিণত হয়েছে। আমি বলবো না যে কোনো একক পক্ষ শুধুমাত্র এটার আশ্রয় নিচ্ছে, হুম এটা নানাভাবে সবাই কিন্তু এই ধরনের একটা বিশ্রী, একটা হুম কুৎসিত, এবং এটা একটা মানে ডার্টি একটা কালচারের ভিতর ঢুকে যাচ্ছে। কিন্তু রাজনীতি আপনি করবেন, আপনি আপনার ভাষা দিয়ে, আপনার ন্যারেটিভ দিয়ে আপনি রাজনীতি করেন, কিন্তু আপনি এইভাবে কুৎসিতভাবে মানে এক্সচেঞ্জ অফ ডার্টি ওয়ার্ডস, আগলি ওয়ার্ডস, এবং হুম হুম। এই কথাগুলো কিন্তু আসলে আমাদের কোনোভাবেই আমাদের রাজনীতিকেও প্রমোট করে না, আমাদের দেশকেও প্রমোট করে না। আমার মনে একদম হয় একদম এটাকে সমর্থন জনাব করা জহিরুল খুব আলম, আমি আপনার কাছে একটু আসবো আবারও। মানে আমি আসলে এটাই বলছিলাম যে এটা খুবই নিন্দনীয়, মানে দেখতে খুবই সবাই নিশ্চয়ই আমাদের সবার কাছে বিষয়টি খুবই খারাপ লেগেছে। কিন্তু যেটি বলছিলাম যে আমরা দেখি এখানে ট্রাম্পকে পর্যন্ত মানে তার শরীরের আকৃতি নিয়েও নানান রকম স্ল্যাং ব্যবহার করে কথা বলা হয়। এটাও একটা ইন্টারন্যাশনাল ইম্প্যাক্টের কথা বলছিলাম, তো আমি জাস্ট আরেকটু বোঝবার জন্য আপনার কাছে জিজ্ঞাসা করছি। আর ন্যাশনাল ইম্প্যাক্ট সম্পর্কে আপনার কাছে আরেকটু জিজ্ঞাসা করবো। আমি আনিস আলমগীর আপনার কাছে একটু বিশ্লেষণ জানতে চাই, সামারি কি পয়েন্টস, কার ভূমিকা কেমন দেখলেন, কার কৌশল কেমন দেখলেন, কার থলেতে কি লাভ ক্ষতির হিসাবটা যুক্ত হলো? লাভ ক্ষতি এখানে ডক্টর ইউনূসের হয়েছে, কারণ উনি তাদেরকে নিয়ে গিয়েছেন এবং যেটা বলা হয়েছিল তাদেরকে সেফগার্ড হিসাবে উনি নিয়ে গেছেন। যেটা ওনার উপর দিয়ে যেত সেটা এখন অন্যদের উপর দিয়ে গেল। আমি মনে করি না যে বিএনপি এবং জামাত আর এনসিপি ডক্টর ইউনূসের সাথে যে ভ্রমণ করে তাদের যে খুব হয়ে গেছে, এখানে ইমেজ বেড়ে গেছে বা বড় কিছু তারা পেয়ে গেছে। বিএনপি, বিশেষ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এই জায়গায় আমার দৃষ্টিতে না যাওয়াই উচিত ছিল। কারণ উনার ওইখানে এমন যাওয়ার কোনো কোনো কারণ নেই। আজকে আপনি যদি জাতিসংঘের কার্যক্রমগুলো যদি দেখেন, সেখানে দেখবেন যে অধিবেশনে ওনারা নাই, বা পর্যবেক্ষক হিসাবে কোথায় আছেন কি আছেন সেটাও জানি না, দর্শক সারিতে বসে আছেন হয়তো গ্যালারিতে। তো এই ধরনের যাওয়াতে তো কোনো মানে নাই। ওনারা বলছিলেন যে কেন তাদেরকে নিয়ে যাচ্ছেন, তাদেরকে নিয়ে যাচ্ছেন যে আগামীতে তারাই কোন সরকার গঠন করবে। তো তারা যে জিনিসটা যাতে তারা যাতে একটা ইন্টারেকশনের সুযোগ পায়, তারা যাতে দেখে আমাদের রাষ্ট্রনায়ক বা আমাদের সরকার প্রধান কি করছেন সেখানে। কিন্তু এই পর্যন্ত আমি কিছুই দেখি নাই যে ওরকম কোনো কার্যক্রম তারা সেখানে করছে। আমি দেখলাম হুম ডক্টর ইয়েকে, আমি আমি শুধু এয়ারপোর্টের দৃশ্য বলে দেখলাম। সেখানে আহ আহ জহির অলরেডি বলেছে সেই জিনিসগুলো, যে বিএনপির কোনো লোক ছিল না। আহ এবং ফখরুল সাহেবকে ওইখানে যেভাবে উনি গেছেন, একটা অরক্ষিত অবস্থা, যেহেতু তারা আগে জানেন সেখানে একটা গোলযোগ হবে। তো তারপরে থ্যাংকস গড যে বিএনপি আওয়ামী লীগের লোকেরা ফখরুল সাহেবকে কোনো অপমান করেননি, উনি উনার মতো গিয়েছেন। যারা ছিল তাকে কিছু স্ল্যাং ইউজ করা হয়েছে, আবার এটাও বলা হয়েছে উনি মহিলা মানুষ, ওনাকে যাতে কোনো অপমান না করা হয় বা সেভ করা হয়। তারপরে যেটাও গিয়েছে ডিম মারা হয়েছে ইয়ের উপর, আহ ওর আক্তার। নাম কি, আক্তারের উপরে, এবং সেটা প্রকাশ আক্তার সেটা রিয়েকশন দিয়েছে। সেখানে সে আরেকটা জনসভার মতো করে আমরা ছবিতে দেখলাম যে সে সে তাদের বিরুদ্ধে কথা বলছে। আওয়ামী লীগের লোকজন ও রাস্তার ওই পার থেকে কথা বলতেছে। আক্তারকে আমি দেখলাম যে টাইম স্কোয়ারে ঘুরে বেড়াচ্ছে দুই দুই একজন সমর্থক নিয়ে, বা কোনো একটা দুই চারজন তার ব্যক্তিগত লোক নিয়ে। সেখানে তাকে কোয়েশ্চেন করছে যে আক্তার ভাই, আপনি না, আপনার না কালকে ডিম মারা হয়েছে। তো তার মানে কি, তারা যে একটা রাষ্ট্রীয় বড় কোনো প্রতিনিধি হিসেবে সেখানে গিয়েছেন, অবজার্ভ করছেন জাতিসংঘের কার্যক্রম, তা তো না। আমি বহুবার বলেছি, আপনার সাথে হয়তো বলা হয়নি মনে হয়, যে এটা একটা টক শো। এখানে গিয়েছে, প্রত্যেক প্রত্যেক দেশের নেতাদের জন্য নির্ধারিত সময় থাকে, তারা বক্তৃতা দিয়ে যায়, তাদেরকে কোনো চ্যালেঞ্জ দেওয়ার কেউ নাই, নিজের ইচ্ছায় বলে গেল কিছু। এবং সব সময় দেখি যে গাজা নিয়ে একটু কথাবার্তা হবে, প্যালেস্টাইন নিয়ে কথাবার্তা হয়, তারপর ইরান নিয়ে কিছু কথাবার্তা হয়। এই তো দু একটা বক্তৃতা ছাড়া তো আর ওখানে এমন কোনো বক্তৃতা, এবং ইয়েতে ডোনাল্ড ট্রাম্প বা মার্কিন প্রেসিডেন্টের বক্তৃতা, এই ছাড়া বড় কোনো বক্তৃতার স্থানও পাওয়া যায় না। ডক্টর ইউনূস তো সেখানে অতি নগণ্য কেউ। এখানে ডক্টর ইউনূস বলতে আমি এখানে বলছি যে বাংলাদেশ, বাংলাদেশ এখানে অতি নগণ্য কিছু, ওখানে এমন কিছু না। এবং ডক্টর ইউনূস তো ওখানে যায় এমন কিছু করছেন না। অস্ট্রেলিয়ান প্রাইম মিনিস্টারের সাথে দেখা করা, বা ওনার সাথে দেখা করা, কিংবা নেদারল্যান্ডস এর রানী বা ওই রাষ্ট্রপ্রধান কোনো একজনের সাথে দেখা করা, বা ওয়ার্ল্ড ব্যাংকের কোনো কর্মকর্তার সাথে দেখা করা, খোশ গল্পের মধ্যে বলে দেওয়া যে ওই টাকা এনে দাও, এই টাকা এনে দাও,
সবাই জানে এগুলো কি ধরনের ইয়ে, এগুলো এক ধরনের আই ওয়াশ, পাবলিককে বোঝানো যে ওখানে গিয়ে মহা কিছু করে ফেলতেছেন তারা। আসলে তারা গিয়েছেন 10 দিনের একটা প্লেজার ট্রিপে, ওই 3 দলের নেতাদেরকে নিয়ে গেছেন, চলো আমরা একা একা কেন এনজয় করবো, তোমরাও করো, তোমরাও আসো করো। এবং তারা, আপনি ছবি দেখলে দেখবেন, একটা ছবি ডক্টর ইউনূস এন্ড তার যারা সহকর্মী যারা আছেন এখানে অধিবেশনের মাঝখানে গ্রুপ ছবি তুলতেছে। কোনোদিন দেখছেন এই জাতীয় ছবি প্রদর্শনী, যে হলের মধ্যে গিয়ে মানে দেশের যিনি সরকার প্রধান, উনি উনার লোকদের দিয়ে দেখাচ্ছেন যে ওইখানে ছবি তুলতেছেন, কি করতেছেন। বসেন, চেয়ারে বসেন, কে কোথায় বসছে সেটা দেখি। আপনারা ওইখানে তো গ্রুপ ছবি তুলতে যান নাই। সো আসলে তুলতে যান নাই কি, তুলতে গেছিনি, কারণ ওই কাজটাই তো গ্রুপ ছবি তোলার, ওখানে তেমন কিছু কাজ নাই। আমার সবচেয়ে খারাপ লাগছে মির্জা ফখরুলের জন্য, ওনার মতো একজন সিনিয়র লিডার ওখানে যায় লাল্লু পাঞ্জুটায় মানে সফরসঙ্গী তো উনি হতে পারেন না, উনি ওখানে গিয়েছেন কেন তাহলে? যে শেখ হাসিনার আমলে যে আমরা যেভাবে দেখতাম শত শত লোক যাচ্ছে ঘুরছে, কোনো কোনো দিন অধিবেশনে যাচ্ছে, আত্মীয় স্বজন বন্ধু হুম। বান্ধবের সাথে ঘুরছে, এবং আসার পথে সরকারি খরচে ব্যয় করলেন এবং চলে আসলেন। তো জি। ডক্টর ইউনূসের এই সফরে যদি রাজনৈতিক দলগুলো ও যদি সেভাবে ব্যবহার করে, তাহলে তাদের সততা নিয়ে তো প্রশ্ন আসবে, তাদের ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন আসবে। আপনারা কেন এখানে যাবেন রাষ্ট্রের টাকা খরচ করে এই ধরনের প্রমোদ ভবনে? আপনাদের তো এখানে দরকার নাই, আপনাদের এখানে দরকার ছিল না। তো কিন্তু আপনারা, আসলে কি ভেতরে ইন্টারনাল কিছু আছে? বিএনপির মতো একটা বড় দল তাদের মহাসচিবের মতো সিনিয়র বা গুরুত্বপূর্ণ ব্যক্তিকে, দেশে এখন তিনি 1 নাম্বার, তারেক হুম, রহমান যেহেতু বিদেশে থাকেন, যদি পজিশনের দিকে যান, তাকে এভাবে পাঠিয়ে দিল দল হিসেবে, তারা কি কিছুই অর্জন করতে চায় না, শুধুমাত্র প্লেজার ট্রিপে মির্জা ফখরুল যাবেন? এটা কি হয়? প্লেজার ট্রিপে তো হয়ে গেল, ওনাকে তো অধিবেশনে তো কোথাও আপনি দেখেছেন? উনি তো দর্শক সারিতে আছেন কিনা সেও তো জানি না আমি, দর্শক সারিতেও দেখা যাচ্ছে না। এখন ইন্টারন্যাশনাল লিডার 2-4 জনের সাথে ওনার ইয়ে হলো, সেটা তো ওনার জন্য নির্ধারিত হয় নাই। ডক্টর ইউনূসের সাথে মনে করেন কারো সাইড মিটিং হলো, সেখানে উনি থাকলেন, এই জাতীয় কিছু একটা। এটা তো এটা কমপ্লিটলি এটা প্লেজার ট্রিপ উনার, এটা তো উনি বিএনপির মহাসচিব হিসাবে সেখানে গেছেন, এমন কিছু দেখছি না আমরা। সে মর্যাদা ওনাকে দেওয়া হয়নি ওখানে, সে মর্যাদা হুম। উনি পাচ্ছেন না। আর বাকি 2 জনের কথা আমি বললামই না, উনি যেহেতু একটা সিনিয়র পার্সন এবং হুম। ওনার যেহেতু মর্যাদা আছে সেই জন্য বলছি অন্যের কথা। আর ডিম মারামারির এই যে যে বিষয়টা শুরুতে বলছিলেন, যে এগুলো তো এই কালচার নতুন কিছু না, এগুলো আগেও ছিল, এখানেও ছিল। দেশের মধ্যে এক একজন আরেকজনকে মারতেছে, আদালতে মারতেছে, ওইখানে ডিম মারছে, এমন কিছু হয় নাই। রাজনৈতিক নেতাদেরকে ডিম মারা সারা ওয়ার্ল্ডেই মারে, ডিম মেরে তো কাউকে মেরে ফেলা হয় নাই। বরং ডিম মেরে মেরে ফেলা নিয়ে, ডিম মারা নিয়ে এত এত লজ্জা পাওয়ার কি হলো? দেশের মধ্যে যে মানুষ মেরে ফেলতেছে, কাটতেছে, গুম, হুম। মানে গুম তো নাই এখন, আর বাকি যা করতেছে, বিরুদ্ধ মতের লোকদেরকে অপমান করতেছে, সেগুলো নিয়ে আমাদের সোচ্চার হওয়া উচিত। বাইরে প্লেজার ট্রিপে গিয়ে কে কি কয়টা ডিম মারলো কি হলো, এটাতে কিছু আসে যায় না। জি। আর আমি রাস্তাঘাটে একটু এই যদি, বিষয়ে জহুরুল আলমের কাছ থেকে শুনবো, বলছিলাম ইম্প্যাক্ট, ন্যাশনাল ইম্প্যাক্ট, ইন্টারন্যাশনাল ইম্প্যাক্ট, এটা জানবো। একটা শুধু আপনি যেটি বলছিলেন জনাব আনিস আলমগীর, সেটুকু একটু যদি আপনি বলে দেন, যে এই যে আলোচনাটা আছে, আপনি উল্লেখ করছিলেন যে তাদেরকে রাজনৈতিক দলের নেতাদেরকে সেফগার্ড হিসেবে নিয়ে যাওয়া হয়েছে, যেন এই বিষয়গুলো তাদের উপর দিয়ে যায়, ডক্টর ইউনূসের উপরে না আসে হেনস্থা এই বিষয়গুলো। কিন্তু ডক্টর ইউনূস তো আসলে প্রোটোকলের সাথে, ওনার তো একটা নির্ধারিত প্রোটোকল আছে, ওনার তো কি এরকম কিছু হবার কথা ছিল? ওনার সাথে হতে পারতো কি ওনার সাথে এরকম কিছু? ওনার সাথে কিছু হতো না, ওই স্লোগান দিত, উদ্ভট স্লোগান, যে গালাগালি স্লোগান, এগুলো কিছু হইতো। ওনার তো প্রটোকল আছে, উনি তো ওনার মতো চলে যেতেন। ওনাদের প্রটোকল হুম। ছিল না, ওনারা বিকল্প রাস্তায় বের হয়েছে। মানে এবং এই ওনাদের, জন্যই প্রশ্ন, যে ওনার সেফগার্ড হিসেবে এনাদেরকে নিয়ে আর কি দরকার, রাজনৈতিক নেতাদেরকে? ও সেফগার্ড হিসাবে এইটাই নেওয়া দরকার যে উনাকে যে কোনো জায়গায় ডিম মারার জন্য খুঁজতেছে। এখন উনি দেখাচ্ছে যে ইন্টারন্যাশনালি দেখানোর চেষ্টা করছেন যে আমরা দেখো ঐক্যবদ্ধ, আমি বিরোধী দলকে নিয়ে ইয়েতে আছি, আহ জাতিসংঘ অধিবেশনে আছি, আমরা ইনক্লুসিভ সোসাইটিতে আছি। বাস্তবতা তো তার থেকে 100 গুণ দূরে, 100 হাত দূরে আছে। কিন্তু হুম। এটা মানুষকে দেখানো আর কি। সেফগার্ড হচ্ছে ওই জায়গায় পাবলিককেও দেখানো যে দেখো এরা আছে আমাদের সাথে। এবং জি। উনার কি উনার দেখানোর চেষ্টা করা হলো, আর পাবলিক কি দেখলো, এই আলোচনাটাও আসি আমি আবারও। জনাব জহিরুল আলম ন্যাশনাল ইন্টারন্যাশনাল ইম্প্যাক্টের কথা বলছিলেন, এই জন্যই যে ইন্টারন্যাশনালি এরকম প্রতিবাদের ভাষাটা আসলে অনেক শক্ত হয় আমরা দেখি। আম, এ- সেক্ষেত্রে ইন্টারন্যাশনাল ইম্প্যাক্টটা কেমন, ইন্টারন্যাশনালি আসলে কতটা গুরুত্ব পাচ্ছে আমাদের জন্য? যেমন বিষয়টা খুব একটা আহ, খানিকটা মানে আঘাত লাগার মতো ব্যাপার বা প্রচন্ড নিন্দনীয় একটা ব্যাপার, কিন্তু ইন্টারন্যাশনালি এটা আসলে কতটা গুরুত্বপূর্ণ বিষয় এক। এবং যেটি আনিস আলমগীর বলছিলেন, যে ন্যাশনালি তো ডিম মারামারি কোনো বড় ব্যাপার না,
আদালত চত্বরে ডিম মারা, নুরুল হুদাকে গ্রেপ্তারের পর তাকে ডিম মারা, মানুষজনকে মারধর করা, এগুলো তো বাংলাদেশে একটা কালচারেরই পার্ট হয়ে গেছে। তো ন্যাশনালিও আর কি এমন ইম্প্যাক্ট একটা ডিম মারাতে? যে প্রথম হচ্ছে যে ইউএন এর যে ডেলিগেশন, এটার ফরমেশন সম্পর্কে আমি জানি না, মানে আমাদের কাদেরকে অফিসিয়াল ডেলিগেশনের মধ্যে আনা হয়েছে বা নেওয়া হচ্ছে, কিন্তু এনারা ডেফিনেটলি যখন আমি মনে করছি যে যখন প্রফেসর ইউনূস আসলে এখানে সব পুরো অধিবেশনে কিন্তু বাংলাদেশের বা রেসপেক্টিভ কান্ট্রির লোকরা কিন্তু যা বসে থাকে না, যেদিন আপনার ওই রেসপেক্টিভ কান্ট্রির স্টেট অফ দ্য গভর্নমেন্ট, হেড অফ গভর্নমেন্ট যখন স্টেটমেন্ট করে বা স্পিচ করে, ওই সময় দেখা যায় যে অফিসিয়াল ডেলিগেশনটা ফ্লোরে থাকে, আর গ্যালারিতে যারা সঙ্গে যারা বেড়াতে টেড়াতে যান ওনারা গ্যালারিতে বসে থাকেন বা সাংবাদিকরা থাকেন লোকাল। এরকম বাংলাদেশের বেলায় এরকমই প্র্যাকটিস হয়। তো আমার ধারণা যে হয়তো প্রফেসর ইউনূস যখন ভাষণ দিবেন জাতিসংঘে, আনুষ্ঠানিক ভাষণ দিবেন, সেদিন হয়তো ডেফিনেটলি আমি আশা করছি যে যাদের যে রাজনৈতিক নেতৃবৃন্দকে সঙ্গে নেওয়া হয়েছে হয়তো বা তাদেরকে অ্যাকোমোডেট করা হতে পারে, এরকম একটা আমার ধারণা। আদারওয়াইজ গ্যালারিতে বসে যদি ওনারা এই বক্তব্য দেখেন, ডেফিনেটলি আমি আনিস আলমগীরের সঙ্গে একমত হব যে ওইটা তখন খুবই মানে দৃষ্টিকটু লাগবে যে বাংলাদেশের রাজনৈতিক এত বড় নেতৃবৃন্দদেরকে হুম। ওনারা সঙ্গে করে নিয়ে গেছেন এবং অফিসিয়াল ডেলিগেশন ওই ফরমেশনের সঙ্গে যদি ওনারা অ্যাকোমোডেটেড না হন, নাম্বার ওয়ান। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি যেটা জিজ্ঞেস করলেন যে যে এটার ইন্টারন্যাশনাল, এগুলো তো কমন প্র্যাকটিস ডিম মারা বা এরকম করা, কিন্তু আসলে হয় কি যে আমরা আমরা তখন এটাকে আমরা ইন্টারন্যাশনাল প্র্যাকটিস হিসাবে খুব সহজভাবে গ্লোরিফাই করার চেষ্টা করছি যে এগুলো তো হয়ে থাকে। আসলে তো ব্যাপারটা এরকম না। বাংলাদেশের রাজনৈতিক চর্চা বা সংস্কৃতি যে লেভেলে চলেছে, ইটস মানে ইনক্রিজিংলি গোয়িং ডাউন, তাই না? এটা তো হুম। কোনো আন্তর্জাতিক মানে যাওয়ার জন্য, এটা আমি আপনি সবাই বুঝতে পারছি যে এটা আন্তর্জাতিক মানের কোনো চর্চা না। যেরকম বডি ল্যাঙ্গুয়েজ, যেরকম আচরণ, যেরকম এগ্রেসিভনেস, যেরকম ঘৃণা পারস্পরিক, যেরকম প্রতিশোধ স্পৃহা, যেইভাবে তারা একে অন্যকে মানে ওই জায়গার মধ্যে চলে গেছে আসলে, মানে আমরা কোনো যদি মানে দলকে আলাদা করে না দেখি, মানে অল দ্য ইনভলভ পার্টিস সবাই একটা যুদ্ধংদেহী মনোভাব, প্রত্যেকের প্রতি যেন একটা ভীষণভাবে একটা প্রতিশোধ স্পৃহা নিয়ে যাচ্ছে। এবং এটা যে মানে ট্রান্সপোর্টেড টু দি আমেরিকা, ইউরোপ বা ইন্টারন্যাশনালি গ্লোবালি যে এইভাবে ট্রান্সপোর্টেড হয়ে যাচ্ছে এবং আরো বেশি মাত্রায় হচ্ছে। স্বাভাবিকভাবে যখন এর আগের প্রাইম মিনিস্টাররা বিদেশে গেছেন তখনও এরকম হয়েছে, হয় নাই যে তা না, কিন্তু এটার ইন্টেন্সিটি, এটার মানে এটার অনেক বেশি মাত্রায় আমরা এখন দেখতে পাচ্ছি, অনেক অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে। হুম। আপনি হ্যাঁ, ইন্টারন্যাশনাল কিন্তু ইম্প্যাক্ট কি? আগে কি কেউ এভাবে একদম সাধারণভাবে বের হয়ে সাধারণ মানে কোনো প্রোটোকল ছাড়া এরকম করে বের অসুবিধা কি? হয়েছেন? না, অসুবিধা কি প্রোটোকল ছাড়া? ধরেন যে পৃথিবীতে আপনি আপনি ইউএসএ তে আছেন, আপনার দেশে যারা মানে সেখানে সেনেটাররা বলেন বা আরো ভিভিআইপিস মুভমেন্ট বলেন, ডোনাল্ড ট্রাম্প হয়তো দেখা যায় যে নিউ ইয়র্কের সব রাস্তাঘাট বন্ধ করে, ইভেন এই যে মেখো দেখেন, হ্যাঁ মেখো রাস্তার মধ্যে আটকে থাকেননি, হুম। ফরাসি প্রেসিডেন্ট রাস্তায় আটকে থাকেননি, উনি কি আধা ঘন্টা হেঁটে তারপরে উনি ফরাসি এম্বাসিতে যাননি? ইটস এ কমন প্র্যাকটিস অ্যাকচুয়ালি। সুতরাং ভিভিআইপি আমরা তো অভ্যস্ত, আমরা তো একেবারে সাধারণ মানের একজন ব্যবসায়ী, উনি সিআইপি একটা কার্ড নিয়ে ভিভিআইপি আপনার ইয়ে দিয়ে লাউঞ্জ দিয়ে না গেলে, না বিমানে না উঠলে ওনার ইজ্জত রক্ষা হয় না। এটা তো আমাদের দেশের ব্যাপার, কিন্তু আপনি দেখবেন যে ওইসব দেশে কিন্তু এতটা ফর্মালিটি নাই। হ্যাঁ, সুতরাং ওনারা যদি আপনার প্রফেসর ইউনূসের, হ্যাঁ এখানে একটা কিন্তু খুব লজিক্যাল একটা ব্যাখ্যা কিন্তু দিয়েছে ইন্টারিম গভর্নমেন্টের পক্ষ থেকে, যে ওনারা হয়তো একটা লেট ইনক্লুশন হয়েছে ওনাদের ডেলিগেশনের মধ্যে, ভিসা সংক্রান্ত ব্যাপার আছে, সেটার জন্য নিউ ইয়র্ক পুলিশ এবং প্রোটোকলকে তারা রিকোয়েস্ট করেছিলেন। সেই রিকোয়েস্টের মধ্যে লেট আওয়ারে এই জিনিসগুলো অ্যাকোমোডেট হয় নাই, এটা একটা ল্যাপস। আমি বলবো না যে এটা প্রপার প্রিপারেশন বা প্রপার মানে কি বলবো যে ডিলিং হয়েছে ওনাদের প্রতি, ওনাদের মর্যাদার সঙ্গে কিন্তু যথেষ্ট মানানসই হয়নি, রেসপেক্টফুল হয়নি, যেহেতু প্রফেসর ইউনূস তাদেরকে দাওয়াত করে তাদেরকে অতিথি করে সঙ্গে করে নিয়ে যাচ্ছেন। সুতরাং তাদের সম্মানটা রক্ষা করার দায়িত্ব ছিল ইন্টারিম গভর্নমেন্ট, এবং সেই সমালোচনা কিন্তু বিস্তর হয়েছে। এবং আপনার নিউ ইয়র্কের কনসুলেটের সমালোচনা হচ্ছে, ইউএন মিশনের সমালোচনা হচ্ছে, আমাদেরকে ইউএস এম্বাসি যেখানে ওয়াশিংটনে আছেন তাদের ফুল প্রস্তুতির মধ্যে তো বিরাট একটা ঘাটতি আছে, কিন্তু তাতে হুম। একেবারে সাধারণ গ্যালারি দিয়ে মানে সাধারণ লাউঞ্জ দিয়ে টার্মিনাল দিয়ে বের হয়ে আসছেন, বিরাট মহাভারত অশুদ্ধ হয়ে যায় নাই, কারণ এটা হতেই পারে।
ওনারা হতে পারে, কিন্তু যেইভাবে ওনারা ট্রিটেড হয়েছেন, মানে ধরেন যে ঠিক আছে, ডিম মারাকে যদি আপনি ইন্টারন্যাশনালি একটা অ্যাকসেপ্টেড নর্মস মনে করেন, ঠিক আছে, উনি ডিম খেলেন, কিন্তু একটু গালিগালাজের একটা ধরন তো থাকে, জি, যেটা বিষয়টি মহাভারত অশুদ্ধ না হলেও আসলে বিষয়টা তার যেটি আপনি বলছেন খুবই অপমানজনক বা খুবই দৃষ্টিকটু বিষয়টি, সেটি আসলে আলোচনার জায়গা। কিন্তু এই যে মানে এটির কি কোনো ব্যাখ্যা এত এটিকে কিভাবে জায়েজ করা যায় যে এত ঘাটতি, আর এত ঘাটতি সত্ত্বেও যারা আসেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো নিয়মিত যাতায়াত তার আছে, তিনি জানেন, তো এত ঘাটতি সত্ত্বেও কি মনে হয়, যেটি আনিস আলমগীরও প্রশ্ন তুলছিলেন যে তার আসা ঠিক হয়নি, তিনি কেন আসলেন, কেন আসলেন তিনি, তাদের কি কোনো এজেন্ডা আছে, কোনো পরিকল্পনা আছে, তিনি কেন এরকম কোনো পরিকল্পনা ছাড়া, এমনকি সিঙ্গাপুর থেকে যখন নামলেন তখন সাংবাদিক জিজ্ঞাসা করেছিল যে জাতিসংঘ সফরে কি করবেন, তো বলছেন আমার ভূমিকা কি হবে আমি নিজেও জানি না, সফরের দুদিন আগের ঘটনা এটি। তো এরকম একটা অবস্থায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো মানুষ, একটার তো নিশ্চয়ই উদ্দেশ্য আছে, আসলে তার প্লেজার টিপে মির্জা ফখরুলের আসবার কথা না, কেন আসলেন কি মনে হয়? না, এটা আপনি আপনি ঠিকই বলেছেন, ঠিকই বলেছেন যে আপনার এই জার্নালিস্টিক কিউরিওসিটি এবং এই প্রশ্নটা উঠাটাই স্বাভাবিক। আনিস আলমগীর বলেছেন যে মানে প্লেজার ট্রিপ হলেও কিন্তু এটার সঙ্গে কিন্তু অনেক ধরনের স্পেকুলেশন জড়িত আছে, এবং বাংলাদেশের যে রাজনৈতিক বাস্তবতা, সেখানে একটা জিনিস তো এখানে অলরেডি আলোচিত হয়েছে, যে এটাকে একটা ইনক্লুসিভ একটা কি বলবো, যে গভর্নমেন্ট, যে তার উপরে সকলের সমর্থন আছে, সবাই তাকে তাকে সবাইকে উনি মানে এক করে ওনার সঙ্গে জাতিসংঘে নিয়ে গেছেন। গ্লোবাল যখন নেতাদের সঙ্গে ওনার মিটিং হবে, আলোচনা হবে, তখন তো উনি এই কথা খুব গর্বের সঙ্গে বলবেন যে দেখেন, আমি যেই গভর্নমেন্টের নেতৃত্ব করছি, সেই গভর্নমেন্টের রাজনৈতিক দলগুলো মোটামুটি বড় রাজনৈতিক দলগুলো সকল প্রতিনিধি আমার সঙ্গে এসছেন এখানে। তবে এটার সঙ্গে যে স্পেকুলেশনটা রাজনৈতিক অঙ্গনে আছে, সেটা হচ্ছে যে আগামী নির্বাচন কেন্দ্রিক যে একটা টেনশন, এক ধরনের অনিশ্চয়তা, যেটা ফেব্রুয়ারি ইলেকশনকে ঘিরে যেমন মানে মানুষের মানে আশার সঞ্চার আছে, একই সঙ্গে কিন্তু আপনার কিছু অনিশ্চয়তা বোধও আছে। কারণ রাজনৈতিক দলগুলো আগামী নির্বাচনকে যেভাবে তারা বার্গেনিং চিফ হিসেবে দেখছে, এই যে ঐকমত্য কমিশনের আলোচনার পরবর্তীতে আমরা যা দেখছি, তাতে মনে হচ্ছে যে নির্বাচনটা আসলে কতটা কন্টেস্টেড হবে, নির্বাচনটা কতটা জনগণের ভোটের ভিত্তিতে হবে, নাকি রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের সমঝোতার ভিত্তিতে হবে। তো সমঝোতার একটা আবহ তৈরির চেষ্টা আমার মনে হয় এই সফরের মধ্য দিয়ে হতে পারে, এবং সেটার পৌরোহিত্য প্রফেসর ইউনূসই করছেন, যে তোমরা এত ঝগড়া বিবাদের দরকার নাই, নির্বাচন হবে, এবং নির্বাচনগুলোর মধ্যে সবাই মিলে একসঙ্গে অংশগ্রহণ করো, এবং সবাই অভ্যুত্থানের শক্তি হিসাবে সবারই আগামী রাষ্ট্র গঠনে একটা বা ক্ষমতার ভাগাভাগিতে সবারই একটা অংশগ্রহণ থাকা প্রয়োজন জি, আছে, এবং সেটা জি, জনাব আমার জহুরুল আলম, নির্বাচন কেন্দ্রিক টেনশনটা নিয়ে আমি আরেকটু বিশেষভাবে কথা বলতে চাইবো, কিন্তু আমি জনাব আনিস আলমগীর আপনার কাছ থেকে একটু শুনতে চাই, এই যে যে প্রচেষ্টাটা ছিল একটা ঐক্যবদ্ধ সবাই বা ঐক্যমত সবার মধ্যে আছে, এটি একটা প্রদর্শনের হয়তো প্রচেষ্টা বা পরিকল্পনা আছে, কিন্তু ঘটনাটা যা ঘটে গেল, যেখানে দেখা গেল ডক্টর ইউনূস প্রটোকলের সাথে চলে গেলেন, বিএনপির সিনিয়র নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এভাবে অপদস্থ হলেন আর ডিম খেলেন, গালি খেলেন, এটা তো দেখলাম আমরা। অন্যদিকে আবার জামাতের নায়েবে আমির আব্দুল্লাহ তাহের, তিনি সসম্মানে স্বাগত জানিয়ে স্লোগানের সাথে তাকে আলাদা করে নেওয়া হলো, এদের মধ্যে ঐক্যবদ্ধ ব্যাপারটা হলো, নাকি আরো অনৈক্যের জায়গাটা তীব্র হলো, যে কেউ যেন কারো কেয়ার করছেন না, এরকমটা কি মনে হলো? অনেকটা তো তাই যেন মনে হয়, নাকি? আপনার বিশ্লেষণ কি একটু শুনি আনিস আলমগীর। না, আমি মনে করি না এখানে এই ঘটনা দিয়ে অনেকের কিছু হয়ে গেছে। একসঙ্গে বের হচ্ছি, আমার জন্য গাড়ি আসছে আলাদা, আমি আমার গাড়িতে উঠতেই পারি, আমার লোকজন এসে উঠিয়ে নিয়ে যাচ্ছে, আমি যে আপনার গাড়িতে উঠবো এমন তো কোনো কথা নেই। বা মির্জা ফখরুল ওনার গাড়িতে উঠবে কেন? আমি কোথায় জানি পড়েছিলাম যে শিবির জামাতের লোকজন মির্জা ফখরুলকে রিকোয়েস্ট করেছিলেন চলেন আমাদের সাথে। উনি নাও যেতে পারেন, ওনার তো নিজের ইচ্ছা আছে, তো উনি নিজের গাড়িতে যাচ্ছেন, বা ওনার জন্য যে গাড়ি নির্ধারিত ছিল সেই গাড়িতে উনি যাচ্ছেন। অনৈক্য ঐক্য এই যে এয়ারপোর্টের এই ঘটনাগুলো দিয়ে তো হয়ে যায় নাই। আমরা দেখেন, আপনি আহ এইটা যে হবে এটা তো আমরা সবাই জানি, আপনি জানেন না? আপনিও তো টক শোতে নিচ্ছে এগুলো নিয়ে আলাপ করছেন এর আগে, হুম। ফখরুল কেন যাচ্ছেন এবং কি হতে পারে সেখানে। প্রতি বছরই এই ঘটনাগুলো হচ্ছে। এবার যেটা বাড়তি যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে যেহেতু দেশে গণতন্ত্রের সংকট রয়েছে বলে মনে করে মানুষ, আওয়ামী লীগ বিশেষ করে, যেহেতু তারা দেশের মধ্যে কথা বলতে পারছে না, যেহেতু তারা সিদ্ধান্ত নিয়েছে ডক্টর ইউনূস যেখানে যায় সেখানে তারা প্রতিরোধ গড়ে তুলবে, এটা তারই অংশ ছিল। গতবার যেটা ছিল সেটা সেটা যেমন সত্য ছিল, এটা তার চেয়েও বেশি ছিল। গতবার যখন তারা গেছে তখন আওয়ামী লীগ নিষিদ্ধ নয়, এখন তো আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। তো
তো তারা আগের থেকে শতগুণ শক্তি নিয়ে তারা বিভিন্ন জায়গা থেকে লোক নিয়ে আসবে, বিভিন্ন প্রদেশ থেকে আনবে, যেটা তারা ইয়েতে লন্ডনে করেছে, বিভিন্ন জায়গা থেকে, ইউরোপের বিভিন্ন জায়গা থেকে সে লন্ডনে করেছে। তো এখন ডক্টর ইনু যেখানে যাবেন সেখানে এই প্রতিরোধের ওনাকে সম্মুখীন হতে হবে। আর ডক্টর ইউনূসের প্রতিরোধের সম্মুখীন সেকেন্ড যদি কেউ থাকে থাকে যেটা হচ্ছে ওনারই পছন্দের রাজনৈতিক দল যেটা এনসিপি, তারাই হবে। বিএনপি কিংবা জামাত তো প্রধান টার্গেট হতে পারে না এখন আওয়ামী লীগের, বিভিন্ন জায়গায়ও তাই হবে। এখন এনসিপি কেন হবে সেটা যদি আপনি বলেন যে কারণ 5 আগস্টের ঘটনার সাথে এনসিপির ভূমিকা বেশি ছিল। এনসিপি নেতা নেত্রীরা যে সমস্ত বক্তৃতা করেছেন, বিশেষ করে যে যে নেতা নিয়ে আপনি ডিম খাওয়ার কথা বলছেন, যে আমি বারবার ওর নাম ভুলে যাই, হুম, আক্তার। আক্তার। আক্তারের বক্তৃতা দেখেছেন আপনি? কি বিশ্রী ভাষায় উনি যে বলেছেন ওনার শয্যায় গিয়ে কি কি যেমন হয় তেমনি শেখ হাসিনার পতনে তার আনন্দ হয়েছিল, এগুলো তো মুখে উচ্চারণ করতে পারছি না আমি। তো যে সমস্ত রাজনৈতিক দলের নেতা আহ এরকম একজন নেত্রী সম্পর্কে বা তার পতন সম্পর্কে কথা বলে, তো তার দলের সমর্থকরা তো তাকে তো এই ধরনের ট্রিটমেন্টই করবে। আমি তো থ্যাঙ্কস জানাই যে এখানে বড় ধরনের কিছু ঘটে নাই, এবং এটা একটা প্রতীকী প্রতিবাদ হয়েছে, এবং এই প্রতীকী প্রতিবাদের মধ্যে শেষ হয়ে গেছে। এটা তো এমন কিছু না, আমার নিজের অভিজ্ঞতা থেকেও আমি দেখেছি এরকম ডিম মারতে, আমি দেখেছি কেক মারতে, মুখের উপরে কে দাঁড়িয়ে আছে, মুখের উপরে কেক ঢেলে দিয়েছে। তো এই জাতীয়, আপনি তো আমেরিকাতে আছেন, আমেরিকাতে তো এগুলো অতি সাধারণ ঘটনা। এটা নিয়ে তো মূর্ছা যাওয়ার কিছু আমি দেখি না, এবং এটা নিয়ে এত পেঁচালেরও দরকার নাই। এবং এইটা নিয়ে আপনি যে বলছেন ইন্টারন্যাশনাল ভাবমূর্তি হয়ে যাবে, আরে ইন্টারন্যাশনাল বাংলাদেশকে নিয়ে গণেকে, আপনারা যে ওইখানে আছেন দেখেন না, আপনি জাতিসংঘে যান না একদিন, যাদের গিয়ে দেখে আসেন না? আপনারা যেটা নিয়ে এতে চিন্তা করছেন যে ডক্টর ইউনূস গেল এবং সেখানে জানি কি হয়ে যাচ্ছে, তার দলের লোকেরা, তার দেশের লোকেরা কি করছে, এগুলো গণেকে। আপনি নিউ ইয়র্কের পত্রিকায় 1 ইঞ্চি রিপোর্ট আসছে কোথাও, বাংলা পত্রিকাগুলো ছাড়া? এগুলোর গণেকে, এগুলো কি ঘটনা? এগুলো তো কিছুই না। যে ঘটনাগুলো যেটা হবে সেটা হচ্ছে আপনার দেশের মধ্যে গণতন্ত্র আছে কিনা, আপনি এখানে ক্ষমতা নিয়ে আপনি মানবাধিকার রক্ষা করছেন কিনা। আজকেও প্রায় 246 জন আওয়ামী লীগের ইয়েকে গ্রেপ্তার করা হয়েছে, আওয়ামী লীগ সমর্থক। কারণ আওয়ামী লীগ সমর্থক আপনি কিভাবে জানেন? তাদেরকে আইডি কার্ড আছে, এরা আওয়ামী লীগের লোক। আপনি রাস্তা থেকে কিছু লোক নিয়ে গেলেন, ফার্ম গেটে তো 300 লোক এমনিতে ঘুরে, 3000 লোক তো এমনি করে, সেখান থেকে আপনি 300 লোকের আওয়ামী লীগ নাম দিয়ে ধরে নিয়ে গেলেন। আবার আপনার স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছে যে সেটা এদেরকে, এরা যাতে ইয়ে না পায়, কি বলে, জামিন না পায়, সেই রকম ব্যবস্থা করব আমি। এইগুলোই হচ্ছে ইন্টারন্যাশনালি আলাপ করার বিষয়, যে রাজনৈতিক দল এবং একটা রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রতি ওই একটা সরকার, ডক্টর ইউনূসের সরকার কি ধরনের আচরণ করছে, এখানে কি মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে কিনা, কিংবা যাদেরকে নিষিদ্ধ করা হয়েছে তারা এমন কোনো কার্যক্রম করছে কিনা যেটা জঙ্গিপনার দিকে চলে যাচ্ছে, তারা এমন কোনো কার্যক্রম করছে কিনা যেটা ডক্টর ইউনূসের সরকারকে তছনছ করে দিচ্ছে। এগুলো হচ্ছে আলাপের বিষয়। কিন্তু যেভাবে তাহলে তারা এমন কোনো কার্যক্রম করছে কিনা এখানেও একটু আপনার বিশ্লেষণ জানতে চাই। সম্প্রতি শেখ হাসিনার আরেকটি ভার্চুয়াল বক্তব্যর একটা অংশ হুম, বিশেষ শুনছিলাম, সেখানে তিনি বলছিলেন যে কবে ক্ষমতায় যাবে, কবে প্রতিশোধ নেবে, যেখানে পাবে সেখানেই ব্যবস্থা নেবার নির্দেশ দিচ্ছিলেন তিনি, এবং বলছিলেন মনে রাখবা বাংলাদেশ গেরিলা যুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়েছে, এখন গেরিলা পদ্ধতি অনুসরণ করতে হবে, এরকম একটা কথার মধ্যে যা ভাবার্থ ছিল। আহ, কিভাবে কি মূল্যায়ন করেন যে এমন কি কার্যক্রম, আপনি বলছেন এমন কোনো কার্যক্রম করছে কিনা সেটি বিশ্লেষণ করতে হবে, কেমন কার্যক্রম আসলে তারা করছে? তারা তো কার্যক্রম, আমরা যেটা দেখছি সেটা হচ্ছে মিছিল। মিছিল করা যদি অপরাধ হয়ে থাকে তাহলে তারা সেই অপরাধ করেছে। এখন আপনি মিছিল করার প্রতিবাদ কি, মিছিল করার ইয়ে হচ্ছে যে কি আপনি তাদেরকে ধরে নিয়ে যাবেন? কারণ মিছিল করছে, আপনি তাহলে পাল্টা একটা মিছিল করেন, আপনি পুলিশ দিয়ে কেন ইয়ে করছেন? এই যে আওয়ামী লীগ এত ঘৃণিত একটা দল, যেটা আপনি সবাই মনে করছি আমরা 5 তারিখের পর থেকে এত বড় একটা ঘৃণিত দল, তো ঘৃণিত দলের লোকেরা যখন মিছিল করবে তখন জনতাই তো এদেরকে ধাওয়া দেওয়ার কথা, আপনার পুলিশ লাগতেছে কেন? তার মানে পুলিশ লাগতেছে, তার মানে হচ্ছে যে আপনি এখানে শক্তি প্রয়োগ করছেন। হুম। আপনার আপনার সেই কিন্তু আমরা তো জন আসলে জনতার ধাওয়া দেওয়াটাকে খুব কি এনকারেজ করছি, সেটা তো আবার মবে পরিণত হয়ে যায়, মানে সেটা তো আমরা চাই না, সেটা প্রতিরোধ করতে চাই বরং। হ্যাঁ, অবশ্যই মবে পরিণত হয় আপনি যদি সেটা করেন। আপনাকে তো বলছি না যে ওইটা ইয়ে করেন, আপনি পাল্টা মিছিল করেন, আপনি পাল্টা তাদেরকেই প্রতিরোধের যদি জায়গা থাকে তাহলে করেন। সেটা মব না তো। সেই সেই হুম। আপনি আপনি মিছিল করতে পারবেন না, কারণ আপনি আপনি বলেন যে তারা তোমাদেরকে ইয়ে করা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, সেই জায়গায় তোমরা করতে পারবে না। কিন্তু আপনি মিছিল করছে, আহ, সেটার জন্য আপনি গ্রেপ্তার করছেন,
যাদেরকে তারা সবাই যে মিছিলে আছে সেই প্রমাণ কি, এবং এরা যে সবাই আওয়ামী লীগের সেটার প্রমাণ কি? এরা কি আইডি কার্ড গ্রহণ করতেছে কিনা, তাই না? তো আমি মনে করি যে 200-300 লোক ওইখান থেকে তো এমনি তো ধরা যায় যে এগুলো ইয়েতে থাকে। তো আমি এটা একটা ইনস্টেন্স দিচ্ছি যে আমি আপনাকে, এখন তারা কিভাবে তাদের রাজনীতি করবে সেটা তো আমি জানি না। শেখ হাসিনা কি নির্দেশ দিয়েছে সেটা আমি শুনিও নাই। এবং আপনি বলছেন এটা তো সোশ্যাল মিডিয়াতে আমি একটা দেখছি যে হ্যাঁ তোমরা প্রতিরোধ গড়ে তুলতে হবে, এটাতে যে কোনো নেতা নেত্রী যে কোনো তার কর্মীদেরকে বলবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। ওনারা যদি তারা কি ঘরে বসে থাকবে? এবং ঘরে বসে থেকেও তো লাভ নয়। 5 তারিখের পর তো তারা দেখেছে যে ঘরে বসে থাকলেও তাদেরকে তাদের প্রতিপক্ষ উল্টো মামলা দিচ্ছে, তাদেরকে হামলা করছে, এমনকি নামাজরত অবস্থায়ও হত্যা করছে। এবং একজন নেতার মাকে আমি যেটা দেখলাম, একজন নেতা তার মায়ের সাথে দেখা করতে গেছে, তাকে কুপিয়ে মেরে ফেলছে। So, যে ধরনের কার্যক্রমগুলো হচ্ছে, আমি যেটা আগেও বারবার বলছি, আপনি জাতিসংঘে কে কারে গালি দিল, ডিম মারলো, এটা জাতীয় বিশ্ব ঘটনা তা না। বিশ্ব ঘটনা হচ্ছে যে দেশের মধ্যে আমরা মানবাধিকার কতটুকু রাখছি। আজকে আপনি নিশ্চয়ই দেখেছেন যে তাদের জনপ্রিয়তার যে বিষয়টা, জনপ্রিয়তার মাপকাঠি কি? আজকে দেখেন যে বিভিন্ন ইয়েতে দেখা যাচ্ছে যে ইনক্লুসিভ ইলেকশন যদি না হয়, তাহলে আমরা যে মানে যেই রাজনীতির দিকে যাচ্ছি, আমরা যে অশান্তির দিকে যাচ্ছি, সেটা আরো বাড়বে। এবং আজকে বিভিন্ন জরিপে আজকে যে ইনোভেশন, যে যারা কদিন আগে একটা জরিপ করেছিল, তাদের দ্বিতীয় পর্বের আজকে জরিপে তারা বলছিল যে 45% লোক মনে করে যে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করা ঠিক হবে না। সো আমি আমি এই ধরনের জরিপের কোনো বিশ্বাসই করি না, কিন্তু সরকার পক্ষের লোকেরা তো এটা নিয়ে আবার তালি বাজিয়েছেন কয়দিন আগে, যে বলছেন যে এত এই এই অর্গানাইজেশনই বলেছে যে সরকার কত জনপ্রিয়। তো সেটা যদি আপনি বিশ্বাস করেন, তাহলে এটাও যদি আপনি বিশ্বাস করতে হয় আপনাকে, তাহলে আপনি বলেন 45% লোক যদি বলে যে আওয়ামী লীগের ছাড়া নির্বাচন করা ঠিক হবে না, তার মানে কি দাঁড়ায়? এই এই নির্বাচনের গ্রহণযোগ্যতা কতটুকু থাকে? একটা বড় একটা রাজনৈতিক দলকে আপনি বাদ দিয়ে নির্বাচন করতে যাচ্ছেন। এই সবগুলো আমি মনে করি যে সবগুলো পর্যালোচনা করলে আমরা আসলে দেশের মধ্যে রাজনীতিকে কোথায় নিয়ে যেতে চাই, আমরা আসলে কি ধরনের রাজনীতি চাচ্ছি, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা কি ইনস্টেন্স রেখে যাচ্ছি, আমাদের এই ক্যাটেগরি গভর্নমেন্ট কি ধরনের আরেকটা আরেকটা সরকারের হাতে ক্ষমতা দিয়ে যেতে চাচ্ছে, আমরা কেমন একটা সোসাইটি তৈরি করে যাচ্ছি, এগুলোই হচ্ছে আলোচনার বিষয়। এগুলো আমাদের আইনের শাসন কোথায় যাচ্ছে, আমাদের মানবাধিকার কোথায় যাচ্ছে, জি। সেই বিষয়গুলো আইনের শাসন। আমি আপনাকে এর আগেও বললাম যে যখন একজন স্বরাষ্ট্রমন্ত্রী বলে যে আমি চেষ্টা করব তারা যাতে জামিন না পায়, এটা কি কোনো সোসাইটি হতে পারে? এটা কোনো রাষ্ট্র হতে পারে? উনি কিন্তু অন রেকর্ড বলছে, এবং সেটা দেশের প্রতিষ্ঠিত পত্রিকাগুলোতে আছে, ফেসবুক পেজ না। এই হুম। বিডি নিউজে আমি দেখলাম, ওনার নিউজ এসছে, উনি পুলিশ কর্মকর্তাদের সাথে বলছেন। তাহলে এটা কোন ধরনের সোসাইটিতে আছি? আমরা আছি যে ডিম মারা নিয়ে তর্কে, এবং আমরা আছি যে জাতিসংঘে কি ঘোড়াটিম করে ফেলবে। আর দেশের মধ্যে আমাদের কোনো, আমরা যে 5 আগস্টের পরে যে কারণে আমরা কথা বলতে পারলাম না, গণতন্ত্র খুঁজলাম, আমরা ইয়ে নির্বাচন খুঁজলাম, এখন নির্বাচনের কোথায় মানে প্রয়োজন মনে করে না অনেকে, নির্বাচন নিজেরা নিজেরা নির্বাচন মনে করে। শেখ হাসিনা যেভাবে যেভাবে নির্বাচন করে সেভাবে করে। তো এই এই সরকার যে সমস্ত আচরণ করছে, এগুলো তো হাসিনা মার্কা আচরণ। এটা তো পার্থক্য কোথায়? হাসিনা মার্কা আচরণ, হাসিনা মার্কা স্বরাষ্ট্রমন্ত্রী, এগুলো তো আমি তো আমি জানি না আপনারা কতটা এখানে কি পরিবর্তন দেখে ফেলেছেন। আমি হুম। তো কোনো পরিবর্তন দেখছি না, সোসাইটি জি। একই রকম কোনো আছে, পরিবর্তন সরকার একই জনাব রকম জহিরুল আলম আছে। আপনি দেখেন কিনা সেই কথাটা শুনবো। নির্বাচন প্রসঙ্গ বলছিলাম পরে আসবো, কিন্তু কথায় বারবার নির্বাচন প্রসঙ্গই চলে আসছে। শুধু একটা বিষয় শুনে আমি নির্বাচন প্রসঙ্গে জনাব জহিরুল আলম আপনার কাছেও জানতে চাইবো। সেটি হচ্ছে এই যে এখন এই যে জনাব আনিস আলমগীর বলছে জিম মারার ঘটনা এত গুরুত্বপূর্ণ বিষয় কিনা, বা আপনারা বলছেন মহাভারত অশুদ্ধ হয়ে যায়নি। আমরা দেখলাম সরকারও একটা নিন্দা জানিয়েছে, প্রেস সচিব বলেছেন এরকম ঘটনা। কিন্তু এই নিন্দারও মাহাত্ম্য কতটা, যেটির কথা বলছিলেন জনাব আনিস আলমগীর, যে আসলে দেশে যেভাবে ডিম মারার ঘটনা খুবই অহরহ ঘটছে, আদালত চত্বরে ডিম মারা বা আহ, একটা আলোচনা আয়োজন থেকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে, মবের শিকার যারা হচ্ছেন তাদেরকে, আমি মঞ্চ 71-এর কথা বলছি, তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে, পরবর্তীতে গিয়ে মামলা করে দেওয়া হচ্ছে সন্ত্রাস বিরোধী আইনে। কি যে অভিযোগ সেটাও খুব স্পষ্টভাবে জানা যায় না। এরকম ঘটনা যখন দেশে ঘটছে, সেক্ষেত্রে সহিংসতার নিন্দা জানানোটা আসলে কতটা মানে যৌক্তিকভাবে জানানো হচ্ছে বলে মনে হয়? সেই না, এটা তো একটু একটু বিশেষভাবে বলার ক্ষেত্রে একটু বিশেষভাবে যোগ করি, এই ঘটনাগুলোতে প্রেস সচিব দেখেন প্রেশার গ্রুপ, আসলে মব দেখেন না, প্রেশার গ্রুপ দেখেন, ওই ঘটনায় দেখেন সহিংসতা। না, এটা তো সরকার যে মানে খুবই
আম, বিব্রত এবং তাদের যে দুর্বলতার একটা মারাত্মক বহিঃপ্রকাশ ঘটেছে, এতে কোনো সন্দেহ নাই। এই ধরনের একটা ভালনারেবল অবস্থা থেকে একটা বিবৃতি দিয়ে হয়তো নিজেদের আত্মরক্ষার চেষ্টা করছেন, কিন্তু তাদের যে নট একটা ওয়েল প্ল্যান্ড, অর্কেস্ট্রেটেড, সুন্দর পরিকল্পিত একটা সফর করার যে সামর্থ্য বা সবকিছু গুছিয়ে করার যে সামর্থ্য, এবং আনিস আলমগীর সাহেব যেভাবে বললেন যে ডেফিনেটলি যে একটা পজিটিভ মুভমেন্ট, পজিটিভ হেডওয়ে, এগিয়ে যাওয়ার যে একটা প্রমিস, যে না সব কিছুকে অতিক্রম করে যে যেই সমস্যাগুলো আমরা দেশে মোকাবেলা করেছি দীর্ঘ বছর, দেড় দশকের উপরে সময় আমরা এই মোকাবেলা মানে আমাদেরকে মুখোমুখি হতে হয়েছে, যে গণতন্ত্রহীনতা বা নির্বাচন না থাকা, সুশাসন না থাকা, আইনের শাসন না থাকা, এবং সকল প্রতিষ্ঠানের মর্যাদা ভুলুণ্ঠিত হয়ে যাওয়া, মিডিয়ার স্বাধীনতা হরণ করা, এই সব জায়গাগুলোতে তো প্রফেসর ইউনূস সাহেবের অনেক কিছু করার ছিল। সেক্ষেত্রে আমরা যে অগ্রগতিগুলো দেখেছি এগুলোতে খুব বেশি আশাবাদী হওয়ার মতো আসলে কিছু হচ্ছে না। সেটা এই ব্যাপারে কিন্তু সব জায়গার মধ্যে কিন্তু একটা হতাশা তৈরি হয়েছে। এবং একই সঙ্গে যে নির্বাচন কবে হবে এটা নিয়ে একটা দীর্ঘ সময়ের একটা বিতর্ক চলেছে। কেন? উনি একটা স্বল্প সময়ের জন্য একটা সরকার এসেছে, কাজেই ওনার তো প্রতিশ্রুতি অনুযায়ী একটা নির্বাচন দিয়ে সবগুলো প্রতিষ্ঠানকে নিয়মের মধ্যে এনে, এবং যেখানে যেখানে আপনার ব্যত্যয় ঘটেছে, প্রাতিষ্ঠানিক বিচ্যুতি ঘটেছে, যেখানে যেখানে শেখ হাসিনা অন্যায় করেছেন, সেই বিষয়গুলোকে কারেকশনের মেজার নেওয়ার কথা, কারেক্টিভ মেজারগুলো নেবেন। এবং এবং অভ্যুত্থানকালীন সময়ে যে গণহত্যা বা যে যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে সেগুলোর একটা আইনি সুরাহা উনি করে যাবেন, সুন্দরভাবে একটা আইনি সুরাহার প্রক্রিয়া অনুসরণ করবেন, যেগুলো সাস্টেইনেবল হবে, যেগুলো বিশ্বাসযোগ্য হবে। অতীতেও কিন্তু বিচার প্রক্রিয়া নিয়ে নানা ধরনের প্রশ্ন উঠেছে, কাজে আবার যাতে এখন যে বিচার প্রক্রিয়া চলছে সেই বিচার প্রক্রিয়াগুলো যাতে ভবিষ্যতে কখনো প্রশ্নের মুখোমুখি না হয়, এই বিষয়গুলো কিন্তু আমাদের নোবেল বিজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনূসের কাছে কিন্তু সবাই প্রত্যাশা করেন। এবং উনি অত্যন্ত গ্লোবালি একজন রেসপেক্টেড পার্সোনালিটি, সেই হিসাবে তো এই প্রত্যাশাগুলো কোনো মানে কি বলবো যে অমূলক কিছু না। কিন্তু দেখা যাচ্ছে যে বাস্তবতা, দেখা যাচ্ছে যে যেই কাজগুলোই ওনারা করছেন, এখানে যে আপনি বিবৃতির কথা বললেন, ডেফিনেটলি এখান থেকে শুরু করে সামগ্রিক গভর্নেন্সের ক্ষেত্রে, সামগ্রিক ব্যবস্থাপনার ক্ষেত্রে, সামগ্রিক মন্ত্রণালয় পরিচালনার ক্ষেত্রে, প্রাতিষ্ঠানিক সংস্কারের ক্ষেত্রে ওনারা কিন্তু খুব বেশি অগ্রগতি করতে পারেনি। এমনকি আপনার যে জাতীয় ঐকমত্য কমিশন যে এত দীর্ঘ এক্সারসাইজ করেছেন, এতগুলো রাজনৈতিক দলকে নিয়ে এত আলোচনা করেছেন, এগুলো তো কোনো মিনিংফুল কিছু কিন্তু আউটকাম দেখা যাচ্ছে না। এখন নির্বাচন যখন ঘনিয়ে আসছে তখন এক পক্ষ মানে পিআর সিস্টেমের কথা বলছে, এক পক্ষ বলছে যে হ্যাঁ আসন ভাগাভাগি নির্বাচন হবে, এক পক্ষ বলছে যে সামনে একাধিক নির্বাচন হতে পারে। মানে কোনো কিছুই কিন্তু মানুষের সলিড একটা বিশ্বাসযোগ্য বাস্তবতা কিন্তু বিরাজ করছে না দেশে। আর যেটা আপনি ডায়াসপোরাদের কথা বললেন যে এখানে যে হ্যাঁ গ্লোবালি কিছু এসে যায় না, যেন আনিস আলমগীর সাহেব বলেছেন, আমি মনে করি যে কিছু এসে যায়। কিছু এসে যায় এই কারণে যে আমরা আমাদের মর্যাদা হারাতে হারাতে এখন আস্তে আস্তে কিন্তু আমরা আরো তলানিতে চলে যাচ্ছি। সুতরাং এই ঘটনাগুলো দেখেন, ট্রাম্প কালীন যে আপনার যুক্তরাষ্ট্র, এটা অতীতে যে কোনো সময়ের তুলনায় এখন কিন্তু অনেক অনিরাপদ বিদেশিদের জন্য, বিশেষ করে আমাদের মতো দেশ থেকে যারা সেখানে বসবাস করছেন, সেখানে এ ধরনের মানে অনিয়মতান্ত্রিক আচরণ, এ ধরনের মানে কি বলে যে আপনি হয়তো এটাকে বলবেন যে নিয়মতা ওয়েস্টার্ন কান্ট্রিতে খুবই এগুলো স্বাভাবিক। আমি মনে করি না যে বডি ল্যাঙ্গুয়েজ, আচরণ, যে ধরনের মুখোমুখি অবস্থান নেওয়া, মারপিটের অবস্থান, পুলিশ ডাকা, এক ধরনের বিশৃঙ্খলা একটা কালচারাল স্ট্যান্ডিং আমরা কিন্তু সেখানে প্রদর্শন করছি। এটার মাধ্যমে কিন্তু আমাদের পুরো যুক্তরাষ্ট্র জুড়ে আমাদের যারা ডায়াসপোরা আছে, যারা সেখানে বসবাস করেন, তারা অসম্মানিত বোধ করছেন আমার ধারণা, এবং তারা অনিরাপদ বোধ করছেন। এবং এর মধ্যে যাদের ভ্যালিড ডকুমেন্টস নাই বা যারা নানাভাবে কিন্তু দুশ্চিন্তার মধ্যে আছেন, এদের দুশ্চিন্তা কিন্তু আরো বেড়ে যাচ্ছে। কারণ পুলিশ ইনক্রিজিংলি ভিজিলেন্ট হয়ে যাচ্ছেন, বা সেখানকার ল এনফোর্সিং এজেন্সি, এফবিআই থেকে শুরু করে আপনি দেখবেন যে সাম্প্রতিককালে বিভিন্ন জায়গার মধ্যে এগুলো আমরা খবর পাচ্ছি, আমি জানি না আপনি আমার থেকে ভালো বলতে পারবেন, যে এসবের কিছু বাস্তবতা আছে, কিছু আবার যেন আতঙ্ক ছড়িয়ে পড়ছে। কাজে আমি মনে করি যে আমাদের ডায়াসপোরা বা আমাদের দেশের অভ্যন্তরীণ রাজনীতিকে যুক্তরাষ্ট্রের মাটিতে এভাবে একেবারে ডেমনস্ট্রেট করে বিরাট কিছু অর্জন করে ফেলবেন, হয়তোবা এটা ঠিক যে দেশে একটা প্রতিপক্ষ যখন সাংঘাতিকভাবে মাজল হয়ে যায়, সাংঘাতিকভাবে কোণঠাসা হয়ে যায়, তখন তারা বিভিন্নভাবে তাদের সেই এক্সপ্রেশনগুলো আসবে, এটাই স্বাভাবিক। কাজেই আমার মনে হয় যে প্রফেসর ইউনূসের যে সরকার, তাদের উচিত হবে যে উত্তেজনা, ঘৃণা, প্রতিশোধ এবং এই ধরনের কি বলবো যে রাজনীতির যে বিরোধের যে মাত্রা, বিভাজনের যে মানে গতি, এটাকে আর আমার মনে হয় যে খুব বেশি মাত্রায় না বাড়িয়ে কিছু নিয়মতান্ত্রিক শৃঙ্খলার মধ্যে সব রাজনৈতিক সংস্কারগুলো আনা এবং নির্বাচন দিয়ে একটা
রেগুলার গণতান্ত্রিক সমাজ জি, কায়েমের বিরোধ ক্ষেত্রে না বাড়িয়ে নির্বাচন দিয়ে একটা ভূমিকা শৃঙ্খলার মতো ভূমিকা আনার পালন কথা করা বলছেন, উচিত। কিন্তু ওই যে যেটি আবার বলছেন ইনক্লুসিভ নির্বাচন না হলে কি হতে পারে, জনাব আনিস আলমগীরের যে একটা বিশ্লেষণ বা ইনোভেশনের জরিপের বরাত দিয়ে তিনি যেটি বলছেন, এই প্রসঙ্গে একটু শুনতে চাই। ইনক্লুসিভ নির্বাচন মানে অন্তত আওয়ামী লীগ যে থাকবে না সেটি এখন পর্যন্ত বাস্তবতায় বোঝা যাচ্ছে জাতীয় পার্টিকেও মানে থাকতে দেয়া হবে না, এরকম একটা প্রচেষ্টা আছে। সেদিকে গেলে কেমন হবে? আপনি বলছিলেন এক এক দলের স্টেক এক এক রকম ভাবে এখন নির্বাচন ঘনিয়ে আসতে আসতে দেখা যাচ্ছে। আমি একটু এটাও যুক্ত করে দিই, আপনি একসাথে সবগুলো পুরো মূল্যায়নটা শুনি যে শাপলা প্রতীক যখন পেল না, এসি জানিয়ে দিল এনসিপি পাবে না, তখন সার্জিস আলমের যে ফেসবুক পোস্ট, তিনি বলছেন এনসিপির মার্কা শাপলাই হতে হবে, অন্য কোনো অপশন নাই, না হলে নির্বাচন কিভাবে হয় আর কে কিভাবে ক্ষমতায় গিয়ে মধু খাওয়ার স্বপ্ন দেখে সেটা আমরাও দেখে নেব। এই দেখে নেবার বার্তাতেও আসলে কি বার্তা যায় নির্বাচন নিয়ে, অনেকগুলো প্রশ্ন। জহিরুল আলম। দেখেন, এগুলো কিন্তু ধরেন এক ধরনের গায়ের জোরের কথাবার্তা। এখানে স্বাভাবিকভাবেই কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু আমরা এটা দেখে আসছি যে মানে অভ্যুত্থানের যে স্টেক হোল্ডার, বিশেষ করে এনসিপি এবং তাদের উপরে যে মানে ইন্টারিম গভর্নমেন্টের যে একটা আনুকূল্য বা আশীর্বাদ রয়েছে, সেটা নিয়ে তো বিস্তর আলোচনা হয়েছে। কাজেই তারা তো নিজেদেরকে একটা প্রধান শক্তি হিসেবে আগামী হুম। সংসদ বা আগামী রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তাদের ভূমিকাটা আসলে তারা মোটামুটি নিশ্চিত হতে চায় যে তারা যে মিস্টার নোবডি হতে চায় না আসলে এই মানে সামনের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে। সেই জায়গাটা যদি ভোটের মাধ্যমে যদি নির্ধারিত হতে হয়, আমি মনে করি না যে এখনকার যে বাস্তবতা বা যে জরিপগুলো দেখা যাচ্ছে সেগুলো তো ইন্ডিকেট করছে না যে এনসিপি ব্যাপক জনপ্রিয় দল হিসাবে মানে রাজনীতির মাঠের মধ্যে বিরাজ করছে। আবার জামাত ইসলামী যে পরিমাণ তারা হয়তো কয়েকটা ছাত্র সংসদ নির্বাচনে তারা ভালো করেছে, সেটার আঙ্গিকে মনে হচ্ছে যেন তারা মনে হয় বিরাট কোনো একটা রিমার্কেবল মানে নির্বাচনী সাফল্য। কিন্তু জামাত ইসলামীর অতীত নির্বাচনী সাফল্য কিন্তু রিমার্কেবল নয়। তারাও কিন্তু সামনে নির্বাচন যে বিরাট কোনো একেবারে বা ভূমিধস কোনো নির্বাচন নিয়ে জয়ী হবে এমনও কোনো কিন্তু রাজনৈতিক বার্তা বা ইঙ্গিত কিন্তু আমরা দেখছি না। কাজেই একটা সুনির্দিষ্টভাবে যে বা আপনার রাজনৈতিক সমর্থনের দিক থেকে ধারণা করা যায়, সবাই বলছেন যে বিএনপি সামনের নির্বাচনে যদি একটা ব্রুড বা সংখ্যা বা একেবারে মানে ব্রুটাল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যদি আপনার সংসদে যায়, সেক্ষেত্রে দেখা যাবে যে এই দলগুলোর যে মানে ভূমিকা, সেগুলো অনেক কোণঠাসা হয়ে যেতে পারে। সেই আতঙ্ক থেকে কিন্তু তারা আসলে এক ধরনের চাপ সৃষ্টি করার চেষ্টা করছে বিএনপির উপরে, এবং বিএনপিও চিন্তা করছে হয়তো যে এই দলগুলোকে যদি সঙ্গে না নিয়ে তারা আগামী দিনে সরকার গঠন করে, সেক্ষেত্রে কিন্তু তাদের পক্ষে রাষ্ট্র পরিচালনা করা কঠিন হবে। কাজেই সামনে যে নির্বাচনটি হবে সেটি কতখানি জনগণের পার্টিসিপেশনে এবং তাদের উইলের রিফ্লেকশন হবে, সেটা নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্ন আছে। কারণ আসন ভাগাভাগির আলোচনাটা কিন্তু চলছে। আসন ভাগাভাগির আলোচনা হয়তো এগুলো স্পেকুলেশন, কিন্তু অনেক যে একটা পত্রিকার খবর দিয়ে বলা হয়েছে যে এটা মিথ্যা খবর, ভারতীয় একটা পত্রিকায় বলা হয়েছে যে যে জামাতের সঙ্গে একটা আসন হুম। ভাগাভাগির কথা বলা হয়েছে। হ্যাঁ, এগুলো মির্জা ফখরুলের সাক্ষাৎকার। স্পেকুলেশন, কোনো হুম। সন্দেহ নেই। কিন্তু এই আলোচনা তো গত 1 বছর ধরেই চলছে যে এনসিপি কে কতটি আসন দিলে তারা খুশি হবে বা জামাত কতটি আসন পেতে পারে। সেই হিসেবে যদি একটা আন্ডারস্ট্যান্ডিং এর একটা সমঝোতা নির্বাচন হয়, অবাক হওয়ার কিছু থাকবে না। কাজেই সেই নির্বাচনটি, আমরা যে নির্বাচনের কথা বলে আসছি, যেখানে মানুষ মানে তার ভোটাধিকার প্রয়োগ করবে এবং তার কনসেন্টের ভিত্তিতে একটা সরকার পরিচালিত হবে। কনসেন্ট বলতে পিপলস কনসেন্টের ভিত্তিতে সরকার পরিচালিত হবে, তাদের ভোটের মাধ্যমে সরকার পরিচালিত হবে, সরকার গঠিত হবে। সেটা নিয়ে কতটা মানে সে ধরনের নির্বাচন কতটা মানে অনুষ্ঠিত হবে, সেটা কিন্তু এই হুম। মুহূর্তে কিন্তু বলা মুশকিল। কাজেই জি। দলগুলো চেষ্টা করছে যে তাদের একটা মানে পাইটার একটা শেয়ার তারা নিশ্চিত করতে যাচ্ছে, এবং তারই অংশ হিসেবে ধরেন সার্জিস আলম, হয়তো এখন সার্জিস আলম বলছে, এক এক সময় এক একজন বলে, আপনি নাসিরুদ্দিন পাটোয়ারির কথা শুনেন বা আপনি হাসনাত আবদুল্লাহর কথা শুনেন, তারা কিন্তু এই কথাগুলো কিন্তু বলছে যে নির্বাচন হতে দেওয়া হবে না, এবং হুম। বিএনপির উপরে কিন্তু নানাভাবে দোষারোপ করার চেষ্টা করছে। এগুলো হচ্ছে বিএনপিকে একটু কোণঠাসা করা, বিএনপিকে একটু চাপের মধ্যে রাখা, যাতে করে বিএনপি আরো ইনক্রিজিংলি ছাড় দেওয়ার মানসিকতা তৈরি জি। হয় এবং জি, বিএনপির এই মধ্যে চাপের করা যাবে। সমীকরণে আসলে কি হতে যাচ্ছে সেটিও একটু শেষ বক্তব্য আনিস আলমগীর আপনার কাছ থেকেও শুনতে চাই। এনসিপির যে চাপের কথা, আনিস আলমগীর আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, জি। শুনতে পাচ্ছি। আপনি আমাকে শুনতে পাচ্ছেন, জি। আমি এই বিষয়টি একটু শুনতে চাচ্ছিলাম যে সার্জিস আলমের যে ফেসবুক পোস্টের কথা বলা, নির্বাচন কিভাবে হয় দেখে নেবেন, হ্যাঁ, এই একটা হুমকির মতো অবস্থা। এবং আপনারা বলছিলেন যে এই সরকারের ব্যর্থতার জায়গাগুলো তুলে ধরছেন, একটা জাতিসংঘের একটা অধিবেশনে এত জানাশোনা থাকা অবস্থাতেও এই একটা লেজে গোবরে অবস্থা আসলে করা গেল না, বা দেশের মধ্যেও যে পরিস্থিতিগুলোর কথা বলছিলেন, সরকারের গ্রিপ যে খুব কম, কন্ট্রোল যে খুব কম, দক্ষতা যোগ্যতা এই বিষয়গুলো যে খুব কম, সেটি একটা প্রতীয়মান হচ্ছে। তার উপরে যখন এরকম চাপ, তখন আসলে সামনে নির্বাচন
আয়োজনটা কতটা ঠিকঠাক হবে? আপনিও বলছিলেন যে 45% মানুষের একটা জরিপে যেটি আসছে তাদের মতামত, সবগুলোর চাপ মিলিয়ে সামনে নির্বাচনটা ওই সেই পুরনো প্রশ্ন, হবে ফেব্রুয়ারিতে? হলে কেমন হবে? যদি হয় ফেব্রুয়ারিতে হবে, সেটা তো ইয়ে না। এই সরকার অধীনে যদি হয় তাহলে এটা ফেব্রুয়ারিতে হবে, অন্য সরকার আসলে আমি জানি না কখন হবে। আর ফেব্রুয়ারিতে যে ইলেকশন হতে যাচ্ছে সেটা অনেক আহ নিরপেক্ষ হওয়ার সম্ভাবনা আমি দেখি না, অনেক ভায়োলেন্ট হতে পারে। কারণ যারা এই ভায়োলেন্সের সাথে জড়িত হবে, ভোট কেন্দ্র দখলের রাজনীতির সাথে যুক্ত হবে, তারা সব বাইরে ঘোরাফেরা করছে। পুলিশ তাদেরকে ধরবে আমার মনে হয় না, কারণ পুলিশ এর মধ্যে আহ বার্তা পেয়ে গেছে বিএনপি হয়তো সরকার গঠন করতে যাচ্ছে, সেজন্য বিএনপি কে ওয়াক ওভার দিচ্ছে তারা সব জায়গায়। এবং নির্বাচন যতই ঘনিয়ে আসবে হয়তো পুলিশ সেই ভূমিকাতেই থাকবে। সরকারি দলের না হয়েও বিএনপি সরকারি দল হিসাবে ট্রিটমেন্ট পাবে। আর এখানে সরকারি দল যেটা আছে এনসিপি, তাদের এমন কোনো শক্তি নাই যে তারা কোনো আসন থেকে একা ভাবে লড়ে আসবে, বা সারা দেশে এমন কোনো ইম্প্যাক্ট তারা এখনো পর্যন্ত দেখাতে পারেনি। আমি জানি না সামনের দিনগুলো তারা কি দেখিয়ে দেবে, এটার মানে সম্ভাবনা আমি খুবই কম দেখি আর কি। আর এনসিপি যে ইলেকশন হতে দেবে না যেটা বলছেন, সেটা তো একটু অগণতান্ত্রিক কথাবার্তা। আবার রাজনৈতিক বাকওয়াজ বক্তৃতার মধ্যে যদি আপনি ধরেন, রাজনীতিবিদরা তো এটা বলেই, আপনি তাদের বক্তৃতাকে কেন এত করে দিচ্ছেন? অন্য নেতারাও তো এরকম কথা বলতো আগরুম বাগরুম, সে সময় তো এগুলো নিয়ে কথা বলেন নাই, তাদের যুক্তি। হ্যাঁ, কিন্তু যে কোনো ভাবেই হোক, তারা যে নির্বাচন হতে দেব না এই ধরনের কথা বলছে, সেটা নিঃসন্দেহে অগণতান্ত্রিক এবং এটা সমর্থনযোগ্য নয়। আবার আমি এনসিপি যে যে কারণে এটা বলতে চাই যে শাপলা পাওয়ার, আজকেও দেখলাম আমি তারা বলছে যে লাল শাপলা কিংবা সাদা শাপলা যে কোনো একটা হুম। শাপলা দিতে হবে তাদেরকে। শাপলার উপর তাদের যদি এতই মানে এটা কি বলবো, আগ্রহ শাপলা নেওয়ার জন্য, সরকারেরই বা সমস্যা কি শাপলা দিলে? একদমই, শাপলা যদি হ্যাঁ। সরকার তো এটা বলছে না যে শাপলা জাতীয় প্রতীক সেজন্য আমরা এটা দেব না। এবং কারণ আমাদের যত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে সবগুলোর ইয়েতে শাপলা আছে, মনোগ্রামে। তারা যদি বলে যে এটা সরকারি মনোগ্রামে খুব ভালো করে খোদাই করা আছে, তো আমরা এটা কাউকে দেব না, সেটা একটা যুক্তি দিক। কিন্তু না, আমাদের যে কয়টা আছে সেই তালিকায় এটা নেই, এটা কোনো হতে পারে না। তালিকায় নেই, আপনি আরেকটা নেন, অসুবিধা কি? হুম। তালিকায় তো দাড়িপাল্লাও ছিল না, দাড়িপাল্লাকে কয়েকদিন আগে আবার ইয়ে করে আনছেন না, আপনারা নিয়ে আসছেন না। তো এনসিপি কে সেই সুবিধা দিতে অসুবিধা কোথায়? এবং যদি অসুবিধা হয়ে থাকে সেটা যথাযথ ব্যাখ্যা দিতে হবে, যাতে ওরা কনভিন্স হয়। ওদের ওরা 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 একটা রাজনৈতিক দল হিসেবে যখন আসছে, তাদেরও তো চাওয়া পাওয়ার বিষয় আছে। আপনি তো শুধু দেব না বললেও হয় না, এটা বুঝাতে হবে এবং জনগণকে বুঝাতে হবে যে এরা বাড়তি চাপ দিচ্ছে আমাদেরকে, এরা বাড়তি আবদার করতেছে, যেটা রাষ্ট্রের রীতিনীতির সঙ্গে বা নর্মসের সঙ্গে যাচ্ছে না, যে সেই জন্য আমরা এই প্রতীক দিচ্ছে না। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে প্রতীক তারা যদি চেয়ে থাকে, সরকার যদি সেটার সীমাবদ্ধতা না থাকে, দিতেই পারে এখানে। এই তো। জি, জি। এটা নিয়ে আসলে শাপলা প্রতীক দেয়া না দিয়ে এত বিরোধ কেন, সেটি আমারও খুব স্পষ্ট হই না। যাই হোক,